কিছুদিন আগে পার্ক স্ট্রিটে একটা শপিং মলে আগুন লেগেছে। কালকে একটা আমাদের বহুতল না, ওটা একটা মলের উপরে, শপিং মলের উপরে একটা এতে খাবারের জায়গা, মানে খাবার বানানোর কিচেনে আগুন লেগেছিল। ক্ষয়ক্ষতি কিছু হয়নি, কিন্তু এই আগুন লাগার কারণ নিশ্চিতভাবে দমকল ইনকোয়ারি করছে। আর আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলছি এটার পারমিশন ছিল কিনা, এই রুফের পারমিশন কতগুলো দেওয়া হয়েছে। রুফে অ্যাকচুয়ালি যদি আমাদের এইরকম ভাবে করতে থাকে, তাহলে রুফ হচ্ছে আমাদের, যদি কোনো বিপদ হয় তাহলে ছাদ হচ্ছে আমাদের একমাত্র জায়গা যেখানে বাড়ির থেকে যখন নিচে আগুন ধরে গেল তার লোক কোথায়, নাইনালি ছাদে দৌড়বে। এবার পরপর পরপর আমাদের সব ছাদগুলো, বিশেষ করে যেগুলো জায়গা, মানে আমাদের চেতলায় কেউ ছাদে এনক্রোচ করে না, কিন্তু যেগুলো ফার্স্ট স্ট্রিট হ্যান ত্যান ছাদগুলোকে অদ্ভুত ভাবে সব এনক্রোচ করে সেখানে করছে। যেহেতু কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট সব, সেই জন্য সেখানে কেউ করছে। এখানে আমরা ওই একটা বড় আগুন লেগেছিল ওই পার্ক স্ট্রিটের মোড়ে, হ্যাঁ না বড় অনেক বছর আগে অনেকগুলো মানুষ মারা গেছে। শুধু ছাদের লকটা বন্ধ ছিল বলে এতগুলো মানুষ এই সিঁড়ির উপরে পুড়ে মারা গেছে। ছাদের লকটা খোলা থাকলে মানুষগুলো কিন্তু চলে যেত এবং ওখান দিয়ে দমকল সিঁড়ি লাগিয়ে নামিয়ে দিতে পারবে, রেস্কিউ করতে পারবে। এই যে যৌতুগৃহ তৈরি হচ্ছে, এটা আমার সময় আমি অ্যালাউ করিনি ছাদে। এটা নিয়ে নিশ্চিতভাবে একটা আইনও করতে হবে, যে যাতে ছাদের রাইটটা কমন রাইট, ছাদের রাইটটা ইন্ডিভিজুয়াল রাইট দিয়ে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আমরা একটা আমাদের নিজেদের মধ্যে কথা বলবো, বলে আমরা একটা বিল্ডিং ডিপার্টমেন্টে বলেছি কতগুলো ছাদ এরকম দিয়ে দেওয়া হয়েছে তার একটা লিস্ট থাকবে, সেই ফায়ারকে দেবো, যে ফায়ার দেখে নেবে যে সেই ছাদগুলোর থেকে রেস্কিউ এর জন্য আলাদা করে সিঁড়ি আছে কিনা। এই কাজগুলো নিশ্চিতভাবে আমরা কিছুদিনের মধ্যেই নিচ্ছি এবং ফায়ারের সাথে যৌথ একটা মিটিং আমরা করব। দেখুন, ইন্ডিভিজুয়ালি গভর্নমেন্ট লেভেলে বা কর্পোরেশন লেভেলে ফায়ার লেভেলে নজরদারি সম্ভব, কিন্তু যারা মল চালাচ্ছে তারা নিজেদের নজরদারি রাখা উচিত। তারা নিজেরা রেস্টুরেন্ট বা মল যাই চালাক তাদের এটা করে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আগুন লাগতেই পারে, পৃথিবীতে সব শহরেই আগুন লাগে, কিন্তু আমাদের রেস্কিউ সিস্টেম বা রেস্কিউ করার মতো জায়গা আছে কিনা। এগুলোতে ঠিক যে প্রাণহানি হয়নি, কেউ ছিল না, আলাদা কথা, কিন্তু যদি ধরুন রেস্টুরেন্টের মধ্যে লোক থাকে বা এখানে লোক থাকে, তাহলে তার রেস্কিউ সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা দেখা, ফায়ার ফাইটিং করার জন্য অ্যাডিকুয়েট জায়গা আছে কিনা যেখানে উঠে লোক আগুন নেভাবে। এইটা আমার মনে হয় ফায়ারকে আগে দেখা উচিত, এবং আমাদের কর্পোরেশনকে দেখে, যখন আমরা কর্পোরেশনের প্ল্যান স্যাংশন দিই তখন কিন্তু কমিটিতে ফায়ার থাকে এবং আমরা ফায়ারের না নিয়ে স্যাংশন দিই না। সুতরাং এটা আমাদের দেখে নিতে হবে ফায়ারের সাথে যৌথভাবে মিটিং করে, যে সব, আমি একটা মলের কথা বলছি না, সব জায়গায় যাতে এই মানে সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি সেটা দেওয়া হচ্ছে। তাহলেই তো হয়ে যায় যে আমার আলাদা করে সিঁড়ি আছে কিনা নেমে যাওয়া রেস্কিউ করার, আমার রুফটপে যথেষ্ট জায়গা আছে কিনা যেখানে মানুষ গেলে সেখান থেকে আমরা লিফটে করে বা ট্রেনে করে বা সিঁড়িতে করে নামাতে পারবো, মানে ফায়ার নামাতে পারবো। এইগুলো দেখার একটা সিস্টেম করে যদি আমরা না দিই, কিছু হয়েছে মাঝে, কিছু জায়গা হয়েছে, আমি বললে আবার বললে বামফ্রন্ট আমলে, কিন্তু যেরকম আমড়িতে না দেখে পারমিশন দিয়ে দিল বলে 99টা লোক মারা গেল। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ফায়ারের এটা আগে দেওয়া উচিত। যে কোনো আমি জায়গায় দেখলাম, আমি হসপিটালে রয়েছে সেখানে আমি দিলাম। এখনো তো আমি শুনছি যে ওরা একটা করে দিয়েছে, একটা ওই বিল্ডিং থেকে একটা মেন বিল্ডিং একটা করে দিয়েছে, ব্রিজ করে দিয়েছে। সে ব্রিজটা কি অ্যাডিকুয়েট কিনা এটা দেখার দায়িত্ব ফায়ারের, এবং আমরা বলবো আস্তে আস্তে, তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ এগুলো কমার্শিয়াল। মানুষ বাড়িতে থাকলে সেটাকে তুমি তাড়াহুড়ো করো, কিন্তু কমার্শিয়াল নিজেরা দেখে শুনে আস্তে আস্তে করবে। একটা রেস্টুরেন্ট 2 মাস বাদে চললে ক্ষতি কি আছে? স্টেয়ার কেসকে এনক্রোচ করতে পারো না। স্টেয়ার কেস, রুফ যেটা তুমি দেখাচ্ছ যে রেস্কিউর জন্য, স্টেয়ার কেস, লং, মানে যেগুলো কমন লোকের জন্য, সেখানে তুমি কোনো জিনিস এনক্রোচ করতে পারো না।
সেটার মেনটেন্যান্সের দায়িত্ব হচ্ছে যে ওই মলটার মালিক, তার দায়িত্ব। সুতরাং এটা ন্যাচারালি দেখতে হবে এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। রুফটপ রেস্টুরেন্টের মধ্যে রেস্কিউর জন্য জায়গা আর থাকবে কিনা। আমার ধরুন একটা 300 স্কোয়ার ফিটের রুফটপ, আমি পুরোটা নিয়ে রেস্টুরেন্ট করলে সেখানে রেস্কিউ থাকবে না। কিন্তু আমি একটা রেস্টুরেন্ট যদি হাফ করে করি, কিছুটা জায়গা আমি খোলা রাখি যেখান দিয়ে মানুষ দরকার হলে যেতে পারবে এবং সেখান দিয়ে আমরা নামাতে পারবো, মানে ফায়ার নামাতে পারবে। সেইটাকে দেখে নিয়ে করতে হবে, প্ল্যানিংটা সেভাবে করতে হবে। আমি সব রেস্টুরেন্ট বন্ধ করে দিলাম তার এতে দেখেন, ব্যাপারটা হচ্ছে পারমিশন দেওয়া। তো আমি একটা জায়গায় পারমিশন যদি না বন্ধ করি, একবার যেহেতু পারমিশন দিয়েছে আমার যে আগে, আজকে সে কোর্টে যাবে গিয়ে আমাকে থাপড় মারবে। তার কারণ মানুষের বিচারে কি হচ্ছে সেটা তো কোর্ট দেখবেন না, আইন কি বলছে সেটা কোর্ট দেখছে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য বাংলার বাড়ি করেছে। আমি যেহেতু একদম বেস লেভেল থেকে উঠে এসেছি, মানে কাউন্সিলর না, পাড়ার কর্মী হিসেবে সেখান থেকে উঠে এসেছি। আমি জানি যে ধরুন এই যে এলাকায় যে বাড়িওয়ালা থাকে, ঠিকা টেনেন্ট বা অ্যাডেড এলাকায় যে বিএলআরও জায়গা, তার মধ্যে কি থাকে, বাড়িওয়ালা একটা দুটো ঘর নিয়ে থাকে আর 6টা ঘর 6টা ভাড়া নিয়ে থাকে, কি 10টা ঘর ভাড়া নিয়ে। এদের সাথে আবার বাড়িওয়ালার গন্ডগোল চলে, 30 টাকা ভাড়াটাকে 50 টাকা করবো না, কেন করবো, এই নিয়ে রোজ ঝামেলা থাকে। কল, ওটা বাড়িওয়ালার কল না আমার কল, একটা উঠোনের মধ্যে রোজ ঝামেলা থাকে। এইটাকে কি হয়, যেহেতু আবার সবারই চাল ফাল ভেঙে পড়ছে, রোজ বস্তি বাড়িতে রয়েছে, তখন এরা এদের প্রবণতা হয় যে আমরা একটা পাকা বাড়িতে থাকবো, বিশেষ করে বাড়িওয়ালা। তখন পাড়ার থেকে একটা ছেলেকে ডেকে নিয়ে আসে যে সোকল প্রমোটার, সে কি করে, ভাড়াটেদের আমি জায়গা দেবো, বাড়িওয়ালার জায়গা দেবো, অর্ধেকটা জায়গা করে বেচে দিয়ে সেই টাকাটা তুলে নেবো। এটা হচ্ছে প্রবণতা। সুতরাং যদি ভাড়াটে বাড়িওয়ালা আছে, এটা কাউন্সিলর বা লোয়ার লেভেল না ছাড়া আমি গিয়ে এখানে প্রত্যেকটা বাড়িতে ভাড়াটে বাড়িওয়ালা সেটেলমেন্ট করতে পারবো না। মানে সবাই মিলে যে এনওসি দেয় যেটা বা অ্যাপ্লিকেশন করে বাংলার বাড়ি, সেটা আমি আমার পক্ষে এখানে সম্ভব না বা কোনো অফিসারের পক্ষে সম্ভব। আমি চেতলায় কেন করেছি, যে আমি কাউন্সিলর হিসেবে ওখানে ইনিশিয়েটিভ নিয়েছি, অনেকগুলো জায়গায় করতে পেরেছি, আবার অনেকগুলো জায়গায় এত ঝগড়া আছে করতে পারিনি। কিন্তু চেতলায় এখনকার দেখলে মানে বস্তির মধ্যে বাংলার বাড়ি সব থেকে হাইয়েস্ট হচ্ছে 82 বাড়ি। তো সেখানে যারা যারা উদ্যোগ নেবে, কাউন্সিলর বা সেই পাড়ার যারা সমাজকর্মী, তাহলে সেই কাজ সম্ভব হবে যে আমরা বাড়িওয়ালা ভাড়াটাকে মিলিয়ে তাদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দেবো। কারণ লোকের টাকা নেই বলে তো খোলা বাড়িতে রয়েছে, মানে টালির বাড়িতে রয়েছে। ওরা চাইছে একটা পাকা বাড়িতে ভালোভাবে থাকবো, একটা ফ্ল্যাটে থাকবো, সেই ফ্ল্যাটটা বাংলার বাড়ি দিয়ে আমরা করে দিতে পারি। কিন্তু এই যে নিজেদের মধ্যে কথা বলে অ্যাপ্লিকেশন গুলো করা, এইটা করার জন্য লোকাল রিপ্রেজেন্টেটিভ, মানে এমএলএ দিয়েও হবে না, এটা কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভ বা সোশ্যাল অর্গানাইজেশন যারা বস্তিতে কাজ করে তারা এটা বসে মেটাতে পারবে। নিজেদের মধ্যে এটা মেটাবে না, বিরাট গন্ডগোল থাকে, সব জায়গায় ঝগড়া থাকে। এটা একটা প্রকৃত সমস্যা, সেটা যারা যারা করেছে তাদের হয়েছে। আবার অনেকগুলো জায়গায় আমরা যেগুলো ঝুপড়ি এলাকা আছে, আমরা সেখানে যেহেতু মমতাদি বলেছেন যে রিহ্যাবিলিটেশন ছাড়া উচ্ছেদ করা যাবে না, সেই জন্য আমরা ওখানে কিছু কিছু জায়গায় আমরা এমনি বাংলার বাড়ি বানাচ্ছি, যেখানে ওইসব মানুষগুলোকে এসে রাখবো। কিন্তু আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এক হলো যে এক ফোঁটা, এক হাফ কাটা জায়গাতেও আমরা প্ল্যান দেব, ছাড় কম, মানে লোকে ভাবে ছাড় দেবো 4 ফুট 4 ফুট 4 ফুট ছেড়ে দেবো, আমার এক কাটা জায়গা আর কি থাকবে, তাতে এক কাটাটা ইলিগাল বাড়ি করবে। আমি বলছি ছাড়ও কম, একদম কম ছাড় দিয়ে নতুন ভাবে আমরা স্যাংশন দেবো। কিন্তু দয়া করে কেউ ইলিগাল করবেন না, জমা দিন। যদি জমা না দিতে হয়, যদি দেখেন বড় ইঞ্জিনিয়াররা জমা নিচ্ছে না, তাহলে সরাসরি আমার কাছে কমপ্লেন। আমরা সব বাড়ি স্যাংশন দেবো এবং আপনারা মাথা তুলে সেই বাড়িতে থাকবেন এবং সেই বাড়িটা বানাবেন। কেন একে এটাকে টাকা দিয়ে ভয়ে ভয়ে কেন থাকবেন, শহরবাসী মাথা তুলে থাকবে। আমি বিএলআর অফিসটা উপরে নিয়ে এসেছি, যেখানে যদি বিএলআর আটকে, আগে শুনতাম 6 বছর ধরে শর্ট হয়ে যাচ্ছে, তাই গার্ডেন দিচ্ছে বা এডের এলাকাগুলোতে হচ্ছে, ইলিগাল বাড়ি হচ্ছে। আমি বিএলআর অফিস নিয়ে এসেছি, কোথাও যদি আটকে থাকে আমি
হাতে হাতে ফাইল আনতে পারে। ঠিকা টেনেন্সিতে নাকি এরকম ঘুরতে হয়, দেয় না। আমি ঠিকা টেনেন্সি নিয়ে এসেছি এবং বেস্ট অফিসার যারা ঠিকা টেনেন্সি এই বসে আছেন এনাদের নিয়ে এসেছি। 15 দিনে ফাইল দিয়ে দিচ্ছে, 15 দিন লাগছে। সুতরাং এখন ইলিগালের বানানোর কোনো দরকারই নেই। যেখানে টাকা নেই আমার বানানো, সেখানে গভর্নমেন্ট মানি দিয়ে সেই মানুষগুলোকে রিহেবিলিটেট করছে। সুতরাং কেন মানুষ, আমি বললাম না একটা সামাজিক সমস্যা, কারণ আমি তখন বুঝতেই পারছি না যে ইলিগাল বাড়ি বানাবে কেন। যে যে সমস্যা আমার কাছে এসছে আমি সেই সমস্যার সমাধান করে ঠিকা বিএলআরও সব নিয়ে এসেছি, সব আইন সমাধান করে দিয়েছি। মমতা দি এটাতে আমাদের সাহায্য করেছেন করে আমি এই আইন, ঠিকা আইনটাকে পুরো আকাশ পাতাল পাল্টে দেওয়া হয়েছে। আপনি কমন বাড়িতে যতটা স্কোয়ার ফিটে পাবেন, ঠিকাতে ঠিক ততটাই আপনি এফআইআর পাবেন। সেখানেও ইলিগাল করা দরকার, নিজে বাড়ি করা। আর বাংলার বাড়ি করলে তো বাংলার বাড়ি 4 তলা আমরা করেই দিচ্ছি। আমরা সব জায়গায় দেবো, দয়া করে কেউ ইলিগাল বানাবেন না। কর্পোরেশনে আসুন, আমরা একটা হেল্পলাইন নাম্বারও দিয়ে দেবো রিসেন্টলি, যে আপনারা আসুন, সব জায়গায় আমরা সহায়তা করব, কিন্তু ইলিগাল বানাবেন। যারা ইলিগাল কনস্ট্রাকশন ভাঙবে তাদের এফআইআর করে অ্যারেস্ট হবে, এটাও আইনে প্রভিশন আছে। কিন্তু আমার চাই না যে আমি পুলিশিং করি, আমি মানুষকে বলছি যে আপনারা একটু সহযোগিতা করুন, আপনারা নিজেরা লিগালি বাড়ি করবেন। ইলিগাল করে মানুষ, আমি শহরবাসী, আমি কেন চোর পুলিশের খেলা খেলবো? ও করবে, পুলিশ আসবে, আমি বন্ধ করে দেবো, তারপরে পালিয়ে যাব, কেন আমি করবো? আমি মাথা তুলে স্যাংশন নিয়ে মাথা তুলে মাজবো। প্রমোটার করলেও কেন প্রমোটারও তো অন্য দিক থেকে আসেনি। যদি প্রমোটার করে, প্রমোটার স্যাংশন নিয়ে করুক, স্যাংশন নিয়ে বাড়ি করুক, সব রকম। প্রমোটারের জন্য দিচ্ছি না, কিন্তু ঠিকা টেনেন্সির জন্য তো আমি যে আইনটা দিচ্ছি, সেটাতে যদি ঠিকা টেনেন্সি মনে করে আমার লাভটা আমি প্রমোটারকে দেবো, দেবে। কিন্তু আমি লাভটা তো লাভের জন্য না, আমি চাইছি যে মাথা তুলে মানুষ বাঁচুক। এটা কোনো একটা হলো যে আমি শহরে থাকবো, পুলিশ খুঁজবে, পালিয়ে যাবো, এই ভাঙতে আসছে, ভয়ে ভয়ে থাকবো, আবার ভেঙে চলে গেলে চোরদের মতন করে আমি আমার বাড়িতে আমি চোর হয়ে থাকবো। এই চেতনাটা, আমি সামাজিক সমস্যা যেটা বলছি, এই চেতনাটা মানুষকে আনতে হবে। হ্যাঁ, 109 নম্বর ওয়ার্ডে আমরা কেআইপি স্যাংশন পেয়ে গেছি। 109 নম্বর ওয়ার্ডে অ্যাকচুয়ালি জেনুয়ারে একবার কাজ হয়েছিল 2006 সালে। সেই পাইপগুলো বসায়নি, বা পাইপগুলো আনপ্ল্যান্ড ভাবে বসেছিল বলে মাটির তলায় চলে গেছে। এখন আমরা আবার 109 নম্বর 108 নম্বর ওয়ার্ডে আমরা কেআইপি কে দিয়ে থরো ড্রেনেজের কাজ করাবো। সেটা স্যাংশন পেয়েছি, আমরা টেন্ডার করে আমরা পুজোর পরে কাজটা করবো। আমরা ম্যাক্সিমাম কেএমডি এর এখন ম্যাক্সিমাম জমি আমাদের মিউটেশনের আওতায় নিয়ে এসেছি। আর কেএমডিএ কেআইটি কিছু ফ্ল্যাট বিক্রি করেছে, সেগুলো একটা আইনের জটিলতায় আমাদের এতদিন মিউটেশন করা যাচ্ছিল, এবং মিউটেশন করে তাদেরও ট্যাক্সের আওতায় বা অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে আসবে। সেই দলিলের মধ্যে তো এগুলো টার্মস অফ এগ্রিমেন্ট না থাকলে তো আমি এখন কিছু করতে পারবো না, কোর্টে গেলে আবার থাপ্পড় খাবো। সেইগুলো করেনি। ধরুন আমরিকে জমি দিয়েছে, আমরা এখন যাদের ধরুন প্ল্যান ও স্যাংশন দিচ্ছি তাদের কাছে আমরা করে নিচ্ছি যে ফ্রি বেড। ওরা এটা দিয়েছে ফ্রি বেড। ফ্রি বেড মানে কি? 500 টাকা করে বেড চার্জটা, আমরা একজনের 5 লাখ টাকা বিল হলো, ধরুন 10 দিনের 500 টাকা করে 5,000 টাকা পেয়ে গেল। লাভ কি হলো? আমাকে তো ফ্রি ট্রিটমেন্ট করতে হবে। এখন আমরা যেটা এগ্রিমেন্ট করছি ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি বেড লিখে আমরিকে 1 টাকায় জমি দিয়ে দিল, আমরি আবার সেটা বিক্রি করে দিল একে মণিপালকে। সেখানে যে চেঞ্জ হলে যে আমাদের অধিকার থাকবে সেটাও নেই। এরকম সব ডিফেক্ট হয়ে রয়েছে।